আমি আমার লাস্ট ব্লগে অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের ব্লগে দেখিয়েছিলাম সৃজনী শিল্পগ্রাম। সেখান থেকে বেরিয়ে এই একই টোটোতে আমরা ঘুরেছিলাম আরও 3টি জায়গা। আজকে সেই ব্লগে দেখাতে চলেছি সেই 3টি জায়গা কি কি। প্রথমে আমরা দেখে নিব সুরুল রাজবাড়ি, তারপরে আমরা ঘুরে দেখব আমার কুটির সোসাইটি এবং সঙ্গে লাগোয়া কোপাই নদী। চলুন দেখতে দেখতে আমরা সুরুল রাজবাড়িতে এসে গেলাম এবং তার ইতিহাসটা কি সেটা একবার জেনে নিই। আমরা বোলপুর শান্তিনিকেতন বলতে শুধুমাত্র বিশ্বভারতী ক্যাম্পাসই বুঝি বা রবি ঠাকুরের দেশ বুঝি, কিন্তু বোলপুরে আরও অনেক কিছু অজানা জিনিস দেখার আছে। তারই মধ্যে একটি হলো সুরুল রাজবাড়ি। প্রতিটি রাজবাড়ির পিছনে কোনো না কোনো গল্প বহন করে, কখনো তা হয়ে ওঠে রঙিন বা কখনো তা জীর্ণতাপ্রাপ্ত হয়, কিন্তু সুরুল রাজবাড়ি এখনও তার আভিজাত্য বহন করে চলেছে। 300 বছরের পুরনো সুরুল সরকার বাড়ি, যা সুরুল রাজবাড়ি নামে পরিচিত, অনুমান করা হয় অষ্টাদশ শতাব্দীতে বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে ভরতচন্দ্র ঘোষ নামে এক অভিজাত ধার্মিক ব্যক্তি বাস করতেন। ভরতচন্দ্র ও তার স্ত্রী বহু প্রচেষ্টার পরেও তাদের কোনো সন্তান না হয় তারা বারাণসীতে তীর্থযাত্রা করবেন বলে মনস্থির করেন। কিন্তু বারাণসী যাওয়ার পথে একটু যাত্রা ভঙ্গ করার জন্য তারা বীরভূমের সুরুলে পৌঁছায়। এখানে এসে তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে থাকতে শুরু করেন। এই বাড়িতে শ্যামসুন্দর নিত্য পূজিত হতেন, তাই দেখে ভরতচন্দ্র সরকার ও তার স্ত্রী শ্যামসুন্দরের পুজো করতে শুরু করেন। তাদের একটি পুত্র সন্তান লাভ করেন, নাম রাখেন কৃষ্ণহরি। শোনা যায় এই পরিবারের আসল পদবি কিন্তু সরকার নয়, ইংরেজদের কাছ থেকে পদবি তারা পেয়েছিলেন। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সঙ্গে ব্যবসা করে বিশাল প্রতিপত্তি করেছিলেন। এদের মূলত নীল চাষ ও জাহাজের পাল তৈরির ব্যবসা ছিল। সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির সম্পর্ক বেশ নিবিড়। রবীন্দ্রনাথ ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজপরিবারে এসে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন। এছাড়াও মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বেশ কিছু জমি রাজপরিবারের তরফ থেকে প্রদান করা। এই রাজবাড়িতে বেশ কিছু চলচ্চিত্রের শুটিং হয়েছে, তার মধ্যে অন্যতম হলো হীরক জয়ন্তী, প্রতিশোধ, দেবদাস, প্রদীপিসির বর্মীবাক্স, বলিদান, সমাপ্তি ও গয়নার বাক্স ইত্যাদি। ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো তুমি রবে নীরবে, লালু ভুলু, রাখি বন্ধন, রানী রাসমণি। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই সুরুল রাজবাড়ি। টোটো করে যেতে সময় লাগবে 30 মিনিট। কৃষ্ণহরির মৃত্যুর পরে তাদের 3 ছেলে যাদবেন্দ্র, মাধবেন্দ্র ও কালীচরণের মধ্যে সম্পত্তি নিয়ে সমস্যা এতটাই তুঙ্গে ওঠে যে জমিদারি ভাগ হয়ে গিয়েছিল। যাদবেন্দ্র ও কালীচরণ একসাথে থাকেন আদিবাড়িতে, লোকমুখে তারা বড় তরফ। পাশেই বাড়িতে আলাদা হয়ে যান মাধবেন্দ্র, তিনি ছোট তরফের প্রতিষ্ঠাতা। এবার রাজবাড়ি থেকে বেরিয়ে নিজে কিছুটা টোটো চালিয়ে আমাদের পরবর্তী গন্তব্য আমার কুটির সোসাইটি। পাশে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন, জঙ্গলটির নাম চিতকুটি জঙ্গল। সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমাদের টোটো এগিয়ে চলেছে আমার কুটির সোসাইটির দিকে। খুব সুন্দর রাস্তা। এই মুহূর্তে আমরা বোলপুর সিউড়ি রোড ধরে এগিয়ে চলেছি। বল্লভপুর মোড় পার করেই একটু এগিয়ে গেলে বাঁ দিকে একটি লাল মাটির পথ চলে গেছে, সেই পথটি আমাদের নিয়ে যাবে আমার কুটির সোসাইটির দিকে। আমার কুটির আসলে কোপাই নদীর তীরে গড়ে ওঠা বল্লভপুর গ্রাম, বা বলা যেতে পারে শান্তিনিকেতনের হস্তশিল্পের আতুরঘর। মূল কর্মকাণ্ড জড়িয়ে আছে আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টকে কেন্দ্র করে। চলুন এই লাল মাটির পথটিকে অনুসরণ করে আমরা এগিয়ে চলি আমার কুটির সোসাইটির দিকে। প্রচুর জামা কাপড়, একটা বাজারের মতন, এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা ওই মার্কেটটাই ঘুরতে যাচ্ছি, এখন দেখতে যাচ্ছি যদি কিছু কেনার মতো হয় কিনতেও পারি। আপনারাও দেখে নিন, ভবিষ্যতে আসলে আপনারাও এখান থেকে কিনতে পারেন। তাই আপনাদের আমি এই মুহূর্তে আমার কুটির সোসাইটিতে নিয়ে যাচ্ছি। জঙ্গলের রাস্তা ধরে রাঙামাটির পথ ধরে এগিয়ে চলেছি আমার কুটিরের দিকে। কি সুন্দর রাস্তা জঙ্গলের মধ্যে, দারুণ লাগছে। লাল মাটির রাস্তা, সুন্দর। আমরা এই রাস্তা দিয়ে আমার কুটির সোসাইটিতে প্রবেশ করব। দুই সাইডে ঘন জঙ্গল দেখতে পাচ্ছেন।
নদীর পার আমার মন ভুলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে ওরে কার পানে মন হাত বাড়িয়ে। বাদিকে তৈরি হয়েছে থাকবার জন্য আধুনিক রিসর্ট, তারপরেই রকমারি গাছপালা দিয়ে গড়ে উঠেছে ইকো পার্ক। প্রবেশ মূল্য 20 টাকা হলেও সেরকমভাবে এখনও পার্কটি গড়ে ওঠেনি। বাইরে দিয়ে পার্কের কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। চলুন এগিয়ে চলি সামনের দিকে। দেখলাম যে এই জঙ্গলের ভিতরে ছোট ছোট অনেক ঘর আছে এবং অনেক পরিবার থাকে এবং হাইরোড থেকে বেশ কিছুটা ভিতরে। তা সত্ত্বেও এরা এমন একটা সোসাইটি তৈরি করেছে যে লোকজনেরকে বলতে হয় না, লোকজন এই জঙ্গলের রাস্তা দিয়েই এই জায়গায় চলে আসে আমার কুটির সোসাইটির এখানে শপিং করতে। তো আমরাও যাচ্ছি সেই ধরনের একটা উদ্দেশ্য নিয়ে। এক কনসেপ্টটা দারুণ কনসেপ্ট। দেখুন এই ছোটো ছোটো রাস্তা চারিদিকে চলে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে ওয়েলকাম টু আমার কুটির সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট, এই আমরা চলে এসেছি প্রায়। চলুন আমরা এখন ভিতরে ঢুকবো। হ্যাঁ, এই মুহূর্তে আমার কুটির সোসাইটিতে প্রবেশ করছি। একটা চূড়ান্ত অভিজ্ঞতা নেওয়ার মধ্যে দিয়ে আমরা এগোচ্ছি। মানে জীবন সার্থক, মন সার্থক, সব সার্থক হয়ে গেল বোলপুরে এরকম একটা সুন্দর জায়গা দেখে। এত সুন্দর জায়গা, সত্যি খুব ভালো লাগছে। বলো কত কত ঠিক আছে। প্রচুর দোকান আছে ভিতরে, চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা এরকম শপিং কমপ্লেক্স ভাবাই যায় না। রুরাল শপিং কমপ্লেক্স যাকে বলে, এটা অনেকটা আমাদের বড় বড় শোরুম যে বাজারগুলো থাকে বড় বড় শহরে, সেটা শহরে থাকে এরকমই একটা শপিং মল এই গ্রামের মধ্যে। এই যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু দেখা যাচ্ছে। মানে আপনি এই বোলপুর শান্তিনিকেতনে যাই করুন, যাই দেখুন, মানে কবিগুরুকে বাদ দিয়ে কিছুই হবে না। উনি আমাদের শয়নে স্বপনে মননে সব সময় আছেন। এই যেখানে লেখা আছে আমার কুটির প্রতিষ্ঠাতা সুসেন মুখোপাধ্যায়, জন্ম মার্চ 1988, মৃত্যু 5 জুন 1955। শপিং কমপ্লেক্সে ক্যামেরা অ্যালাউ নেই বলে ভিতরটা আমরা দেখাতে পারলাম না কি কি এখানে বিক্রি হচ্ছে। বাটিকের কাজ করা রকমারি চামড়ার ব্যাগ, ঘর সাজাবার জন্য নানান চামড়ার দ্রব্য, সালোয়ার কামিজ, কাঁথা স্টিচ শাড়ি, বাঁশের তৈরি নানান শৌখিন দ্রব্য এখানে বিখ্যাত। এখানকার হস্তশিল্প ও চর্মজাত সামগ্রী এক বিশেষ ঘরানার, যার জন্য ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই শান্তিনিকেতনের শিল্পদ্রব্য বলে সহজে চিহ্নিত করা যায়। এখানে সমস্ত শিল্পদ্রব্য তৈরির পাশাপাশি বিক্রয় করারও সুবন্দোবস্ত আছে। আর অবশ্যই বাউল গান তো শুনতেই হবে। এই যে দেখুন সিদ্ধেশ্বরী তলা, আমরা এখন যে জায়গাটা যাব, এই কোপাই শাল নদী, কোপাই ও শাল রিভার, এই যে অ্যারো দেওয়া আছে এইদিকে। এই যে আমরা এখন কোপাই নদীর দিকে যাচ্ছি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, সেই কোপাই নদী আমরা ছোটোবেলায় পড়েছিলাম। একটা আলাদাই উত্তেজনা হচ্ছে একদম। কত বছর আগে পড়েছিলাম যেই নদীর কথা, সেই নদীই হচ্ছে আমরা এখন যাচ্ছি। দেখুন চারিদিকে জঙ্গল, আমরা নিচের দিকে নামছি। বাহ, একটা নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে দিয়ে গিয়ে চলেছি আমরা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই যে চলুন, এই যে বৈশাখ মাসে, যদিও আমরা এটা মাঘ মাস, মাঘ মাসেই এখন অনেক জল আছে, হাঁটুর জলের অনেকটা উপরে আছে। এই দেখুন কোপাই নদী, বাহ, একটা এই নদীটিরই আরেকটি নাম শাল নদী।
বাহ, ছোটবেলার পড়া সেই নদীটি এখন আমরা চোখের সামনে দেখছি। মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস, অনুভূতি যাই বলুন। দেখুন, কোপাই নদী নাম। পাশেই জঙ্গল। চলুন নদীটির আরও কাছাকাছি যাই, একটা নিবিড় বন্ধন তৈরি করি এই স্মৃতিমেদুর নদীটির সঙ্গে আমার। এই যে জলটা একবার টাচ করে নিই। টাচ করা যাবে না, এই যাচ্ছে না টাচ করা, আর একটু নামতে হবে। এই যে কোপাই নদীর জল, কবিগুরুর সেই বিখ্যাত কোপাই নদী, যাকে বলে আমাদের ছোট নদী। দেখুন নদীটাকে, ওই যে হাই রোড দেখা যাচ্ছে, একটা ব্রিজ আছে। ওই সামনের ওপারে দেখা যাচ্ছে কাশবন, ওদিকে বোধহয় কোনো রিসোর্ট দেখা যাচ্ছে তৈরি হচ্ছে। এই যে কাশবন দেখা যাচ্ছে, সুন্দর। সুন্দর একটা স্মৃতি নিয়ে বেরিয়ে যাচ্ছি কোপাই নদী দেখে। কোপাই নদী কিন্তু একদম আমার কুটিরের সাথে লাগানো। আমার কুটির সোসাইটির পাশ দিয়ে বয়ে গিয়েছে এই কোপাই নদী। তো আমার কুটির দেখতে আসলে অবশ্যই কোপাই নদীটি ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আমরা আমার কুটির সোসাইটি দেখা হয়ে গেলে আমরা এখান থেকে সোজা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করব সোনাঝুরি হাটে, প্রকৃতির মাঝে। অর্থাৎ আমরা লাঞ্চ করার পরে সোনাঝুরি হাটটা ঘুরে দেখব। এই হাটের নাম প্রচুর শুনেছি এবং আমিও খুব অধীর আগ্রহে আছি কখন এই হাটে পৌঁছাবো। তার আগে আমরা একটু খেয়ে নেব। আপনারা চাইলে আমার কুটির সোসাইটির পাশে একটি রেস্টুরেন্ট আছে, নাম দুই কন্যা হেসেল ঘর। খুব সুন্দর এখানে পরিবেশ, এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। তবে এখানে খাওয়া দাওয়া একটু কস্টলি, আমরা এখানে করিনি। আমাদের একটা ইচ্ছে ছিল যে আমরা সোনাঝুরি হাটেই ওখানেই খাওয়া দাওয়া করব। তো এরপরে আমরা এর পরের ব্লগে আপনারা দেখতে পাবেন সোনাঝুরি হাট, সেই হাটের কি কি বিক্রি হচ্ছে, কি ব্যাপারটা, টোটালটাই আমরা নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো। পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমার ব্লগ দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই।